আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার এই মহামারীর দিনও সবাই নিরাপদে আছো এবং বাসায় আছো। তো শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশি বিশ্ব পরিচয়ের উপরে ক্লাস করাবো। তো চলো আমরা ক্লাস শুরু করি। ক্লাসের শুরুতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনা আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। পাঠ পরিচিতি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী অষ্টম, অধ্যায় ষষ্ঠ, পাঠ 1 ও 2, আর তারিখ হচ্ছে 8। দেখো শিক্ষার্থী, একটি ছবি আসছে এখানে অর্থের। আমরা এই অর্থ সংক্রান্ত নীতি নিয়ে আজকে আমরা বিষয়টি আলোচনা করব, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি নিয়ে আজকে এই বিষয়টা আমরা আলোচনা করব। তো এই বাংলাদেশের এই অর্থনীতি অধ্যায় থেকে তোমরা যে সমস্ত বিষয় শিখতে পারবে: মোট দেশজ উৎপাদন সম্পর্কে বলতে পারবে, মোট জাতীয় উৎপাদন সম্পর্কে বলতে পারবে, মাথাপিছু আয় সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতের নাম এবং তাদের অবদান ব্যাখ্যা করতে পারবে। প্রথমে মোট দেশজ উৎপাদন। শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আর এদেশের বেশিরভাগ লোক গ্রামে বসবাস করে। কৃষি হচ্ছে এদের প্রধান জীবিকা। তো এই একটি দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি নাগরিকদের দ্বারা এই প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য এবং সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। আমি প্রথমে বলেছিলাম যে দেশের অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষি। গ্রামে যেসব মানুষ বসবাস করে তার অধিকাংশ মানুষই কৃষির সাথে জড়িত। এছাড়া কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি ধরনের লোক আছে। আবার আমাদের এই দেশে যারা দেশে বসবাস করে তারা যেমন কাজ করে, তেমনি বিদেশ থেকে এসেও কিন্তু অনেকেই কাজ করে থাকে। এই কারণে একটি দেশের অভ্যন্তরে, অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য বা সেবার আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। এখানে আমাদের দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ করে বা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে দেশে টাকা পাঠায়, তাহলে সেই আয়টা মোট অভ্যন্তরীণ আয় হিসাবে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ এখানে শুধুমাত্র আমাদের দেশের যে সমস্ত দেশি বা বিদেশি নাগরিক কাজ করছে তাদের দ্বারা উৎপাদিত দ্রব্য বা সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তো? এই মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি দেশের সামগ্রিক অর্থনীতির শক্তি বা সামর্থ্য বোঝার জন্য ব্যবহার করা হয় এই জিডিপি বা দেশজ উৎপাদন শব্দটি। তো শিক্ষার্থীরা, চলো আমরা পরের পাঠে যাই। পরের পাঠে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। দেখো, মোট জাতীয় উৎপাদন আমরা এতক্ষণ পড়েছিলাম মোট দেশজ উৎপাদন, অর্থাৎ দেশের মধ্যে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদিত হয়। কিন্তু এখন হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর, যে সকল দ্রব্য বা সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন, যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আমাদের দেশের যে সমস্ত নাগরিক আমাদের দেশে কাজ করছে এবং যারা বিদেশে কাজ করছে তাদের উপার্জিত আয়ও কিন্তু মোট জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কথা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? অর্থাৎ একটি দেশের নাগরিক, অর্থাৎ আমাদের দেশে যারা আছে, আমরা যারা আছি, এবং আমাদের দেশের নাগরিক যারা বিদেশে কাজ করে, উভয়, অর্থাৎ দেশি এবং বিদেশি নাগরিক। বিদেশি বলতে যারা বিদেশে অবস্থান করছে, অর্থাৎ আমাদের দেশের নাগরিক। এই টোটাল একটা দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সাধারণত 1 বছর, যে সকল দ্রব্য বা সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা মোট জাতীয় উৎপাদন বুঝতে পেরেছ। এরপরে আসো, আমরা পড়ব মাথাপিছু আয়। মাথাপিছু আয়টা কি? মাথাপিছু আয় হচ্ছে একটি নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে, শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটি নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। অর্থাৎ একটি দেশের
নির্দিষ্ট বছরে যে আয় হয়, অর্থাৎ একটা সময় যে আয় হয় টোটাল মোট যে জাতীয় আয়, এই মোট যে দেশজ আয়কে নয়, মোট জাতীয় আয়কে, দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি, সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত বেশি এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। কোনো দেশের কৃষি, শিল্প এবং সেবা সহ জাতীয় উৎপাদন বৃদ্ধির লগে জনগণের আয় বৃদ্ধি করা, অর্থাৎ কোনো দেশের কৃষি, শিল্প এবং সেবা সহ জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্য হচ্ছে জনগণের আয় বৃদ্ধি করা। আর জনগণের আয় বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। যত বেশি মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, ততই জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা বুঝতে পারছো মাথাপিছু আয় কাকে বলে? একটু মনে রাখবে যে দেশজ উৎপাদন নয়, মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মোট জাতীয় আয় পাওয়া যাবে। আর মোট জাতীয় আয় দ্বারাই দেশের জনগণের জীবনযাত্রার মান এবং কি পরিমাণ উন্নত এবং দেশের অর্থনীতি কি কতটুকু সমৃদ্ধ সেটা বোঝা যায়। ঠিক আছে, এবার শিক্ষার্থী চলো আমরা পরের অংশটুকু পড়ি। বিভিন্ন খাতগুলো কি কি, আগে তোমরা কি জানো বিভিন্ন খাতগুলো কি কি? বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হিসাবে যতগুলো খাত আছে, ওই খাতগুলো হচ্ছে কৃষি ও বনজ, মৎস্য, শিল্প, খনিজ, বিদ্যুৎ ও গ্যাস, গ্যাস ও পানি সম্পদ, নির্মাণ শিল্প, পাইকারি ও বিপণন, হোটেল রেস্তোরাঁ, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক, বীমা, স্বাস্থ্য, সামাজিক ব্যবসা বাণিজ্য, শুল্ক প্রভৃতি। অর্থাৎ আমাদের অনেকগুলো খাত আছে আমাদের জাতীয় আয়ে, এই সমস্ত খাতগুলো কাজ করে। এখন আমাদের জাতীয় আয়ের এই সমস্ত খাতের অবদান কতটুকু, আমরা এই খাতগুলোর সম্পর্কে যেহেতু জেনেছি, এই অবদান কতটুকু সেই খাতগুলো আমরা অবদানের পরিমাণ আমরা জানতে পারবো এবং পাশাপাশি কি কি খাতগুলো আমরা একটু ছবির মাধ্যমে সেটা তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীকে লক্ষ্য করো, প্রথম খাতটি হচ্ছে কৃষি ও বনজ। ঠিক আছে, এখানে দেখো ধান কাটছে, আবার শীতকালীন শস্য উৎপাদন করছে, আবার যে বন দেখা গেছে। তাহলে এই কৃষি ও বনজ খাতে আমরা দেখো সাল ভিত্তিক আমরা উল্লেখ করেছি 2012-13 অর্থ বছরে এই খাতে অবদান ছিল 1,36,987 কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশের জাতীয় আয়ে কৃষি ও বনজ খাতের অবদান ছিল 1,36,987 কোটি টাকা। 2014 এবং 15 অর্থ বছরে মোট জাতীয় উৎপাদনে এই খাতের অবদান ছিল 1,76,500 কোটি টাকা। আমাদের মোট জাতীয় উৎপাদনে এই খাতের অবদান 14.33%। আর 2015 এবং 16 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত জাতীয় উৎপাদনে এই খাতের অবদান ছিল 1,89,272 কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার 1.53%। শিক্ষার্থীরা বুঝতে পেরেছে তো আমাদের জাতীয় আয়ে কৃষি এবং বনজ খাতের অবদান কতটুকু? অবশ্যই কৃষি এবং বনজ খাতের অবদান অনেক বেশি, এই কারণে আমাদেরকে কৃষি এবং বনজ খাতের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার আসো পরের খাতগুলোকে আমরা ছবি দেখে বুঝতে পেরেছ নিশ্চয়ই। এই খাতটি হচ্ছে মৎস্য খাত। এখানে কি কি মাছের ছবি দেওয়া আছে বলতে পারবে? এখানে দেখো চিংড়ি মাছের ছবি দেওয়া আছে, ইলিশ মাছের ছবি দেওয়া আছে এবং রুই, কাতলা ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ ধরতেছে, এই সমস্ত ছবি দেওয়া আছে। তাহলে এই অবদান একটু জানি। দেখো বাংলাদেশের জাতীয় আয়ে মৎস্য খাতের অবদান 2012 এবং 13 অর্থ বছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় সামুদ্রিক উৎস থেকে মাছ আহরণের পরিমাণ ছিল 33.90 লক্ষ মেট্রিক টন। জিডিপিতে মৎস্য খাতের অবদান ছিল 4.37%। 2014 থেকে 15 অর্থ বছরে মৎস্য খাতের অবদান 3.69%। আর 2015 থেকে 16 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান ছিল 53,146 কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার 9.19%। তাহলে বাংলাদেশ জাতীয় আয়ে মৎস্য খাতের অবদানও রয়েছে। শিক্ষার্থীরা লক্ষ্য করে আমাদের চারদিকে অনেক খাল, বিল, জলাশয়, নদী নালা রয়েছে, আর এই সমস্ত খাল থেকে প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করা হয়, আর এই মৎস্য খাতের অবদান রয়েছে আমাদের জাতীয় আয়ে। তাহলে অবশ্যই আমাদের মৎস্য খাতের দিকেও, জাতীয় আয় বৃদ্ধির জন্য মৎস্য খাতের দিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর ছবি দেখে তোমরা বুঝতে পেরেছো এই খাতটির নাম কি বলতে পারবে? এই খাতটি হচ্ছে শিল্প খাত। এখানে গার্মেন্টসের ছবি দেওয়া আছে, আর আরো একটা পাশাপাশি ছবি দেওয়া আছে। দেখো
এখানেও বিভিন্ন শিল্প খাতে ছবি দেওয়া। তো শিল্প খাতের অবদান, এই জাতীয় আয়ে শিল্প খাতের অবদান দেখো, শিল্প খাতে কুটির শিল্প খাতের অবদান ছবি দেওয়া আছে। দেখো শিল্প খাতের অবদান 2012 এবং 13 অর্থ বছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল 19.54%। পোশাক শিল্প, বিদ্যুৎ শিল্প, পানি সরবরাহ, খনিজ সম্পদ বা নির্মাণ শিল্প প্রভৃতিকে এই খাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় অর্থনীতিতে এই শিল্প খাতের অবদান অনেক বেশি। 2014 এবং 15 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 20.17%। আর 2015 থেকে 16 অর্থ বছরে আর এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান ছিল 2,92,282 কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার 10.33%। তো শিক্ষার্থীরা, আমাদের এই শিল্প খাত খুবই গুরুত্বপূর্ণ। শিল্প খাতে হাজার হাজার শ্রমিক কাজ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। তো দেশে আস্তে আস্তে শিল্প খাতের পরিমাণ অনেক বেশি বাড়ছে। লোকেরা এখন অনেক মানুষ আছে যারা কৃষি খাতের প্রতি অনাগ্রহ দেখায়, তারা শিল্প খাতে কাজ করে থাকে। তো শিল্প খাতে হাজার হাজার মানুষ কাজ করে থাকে এবং দিনের পর দিন এই শিল্পে প্রচুর পরিমাণ শিল্প কারখানা স্থাপন করা হচ্ছে। আর এই সমস্ত খাতে অনেক অনেক লোক কাজ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আর এতে আমাদের মানুষের জীবনযাত্রার মান যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি জাতীয় আয় শিল্প খাতের অবদানও বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্য করো, ছবি দেখে তোমরা বুঝতে পেরেছো, দুইটি ছবি দেওয়া আছে। এখানে একসাথে দেখো যে অনেক মাল বিক্রি করে নিচ্ছে পাইকারি এবং খুচরা খাত। খুচরা হচ্ছে আমরা আমাদের আশেপাশে যে সমস্ত দোকানগুলো আছে, যে সমস্ত দোকান থেকে আমরা অল্প পরিমাণে মাল ক্রয় করি, ওগুলো হচ্ছে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান থেকে একসাথে অনেক মাল ক্রয় করে থাকে বিক্রয়ের জন্য, ওইগুলোকে বলা হয় পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। তো এবং এই পাইকারি এবং ব্যবসা অবদান দেখো, 2009 এবং 10 অর্থ বছরে জাতীয় আয় এই খাতের অবদান ছিল 14.30%। আর 2012 এবং 13 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 14.05% এবং 2014 এবং 15 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 14.12%। এছাড়া 2015 এবং 16 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান ছিল 2,14,407 কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার 6.61%। শিক্ষার্থীরা লক্ষ্য করো, দেশে আস্তে আস্তে যতই দিন যাচ্ছে এবং আধুনিক ব্যবসা বাণিজ্য যুগে পাইকারি এবং খুচরা ব্যবসা বাণিজ্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা ঢেলে ঢেলে বৃদ্ধি পাবে, কারণ আমরা আমাদের প্রয়োজনে পাইকারি খুচরা দোকান থেকে বিভিন্ন ধরনের খরচ করে থাকি, প্রয়োজনে অনেক সময় পাইকারি দোকান থেকেও খরচ করে থাকি। কিন্তু এই সমস্ত ব্যবসা বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর অবদানও কিন্তু জাতীয় আয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রবৃদ্ধির হারও কিন্তু বছর বছর বৃদ্ধি পাবে। এরপরে লক্ষ্য করি পরিবহন ও যোগাযোগ। দেখো ব্রিজের ছবি দেওয়া আছে, ট্রেনের ছবি দেওয়া আছে। তাই এই যে এবার আমরা এই যে পরিবহন এবং যোগাযোগ খাত, আমাদের জাতীয় আয়ে পরিবহন এবং যোগাযোগ খাতেরও একটা বিশাল অবদান রয়ে গেছে। দেখো 2009 এবং 10 অর্থ বছরে জাতীয় আয়ে এই খাতের অবদান ছিল 10.76%। 2012 থেকে 13 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 10.80%। 2014 এবং 15 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 11.14%। 2015 এবং 16 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান 1,69,397 কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার 6.51%। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে পরিবহন খাতে এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে পরিবহন লাগবে। এখন এটা ছোট পরিবহন হতে পারে, বড় পরিবহন হতে পারে, সড়ক পথে পরিবহন হতে পারে, নৌপথে পরিবহন হতে পারে, আকাশপথে পরিবহন হতে পারে। আর এই পরিবহনের সাথে হাজার হাজার শ্রমিক জড়িয়ে আছে, যারা তাদের এই পরিবহন খাত থেকে তারা আয় করে তাদের জীবনযাত্রার ব্যয় মেটাচ্ছে। অর্থাৎ এই খাতটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরিবহন ছাড়া দেশের যে কোনো উৎপাদিত পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো সম্ভব নয়। আর পরিবহন ছাড়া যখন উৎপাদিত পণ্য অন্য জায়গায় পাঠানো সম্ভব নয়, তখন এগুলোর বুক এবং ব্যবহার করাও সম্ভব হচ্ছে না। যে এছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলেও ছোট এবং বড় যে কোনো ধরনের পরিবহন দরকারই হয়। তো একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর অবশ্যই এই খাতকে আরো বেশি করে লক্ষ্য রাখতে হবে, কারণ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে এই খাতের অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার পর খাতটি লক্ষ্য করো, দেখো ডাক্তারের ছবি দেওয়া আছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে সেবা করা। এছাড়া আরো অনেকগুলো খাত আছে যারা আমাদের বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। সেবা খাতের অবদান দেখো 2009-10 অর্থ বছরে দেশজ উৎপাদন বা জাতীয় আয় এই খাতের অবদান ছিল 1.96%। অর্থাৎ
টোটাল জাতীয় আয়ের 1.96% ছিল স্বাস্থ্য এবং সেবা খাতে। 2012 এবং 13 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 2.49%, আর 2014 এবং 15 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 1.84%। 2015 থেকে 16 অর্থ বছরে এপ্রিল পর্যন্ত এই খাতের অবদান ছিল 34,713 কোটি টাকা, আর প্রবৃদ্ধির হার ছিল 8.45%। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই স্বাস্থ্য সেবা খাত বিভিন্ন ধরনের স্বাস্থ্য, এই যে হসপিটাল, বিভিন্ন কমিউনিটি সেন্টার, তাছাড়া বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, এগুলো স্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত, এবং এই সমস্ত স্বাস্থ্য খাতেও কিন্তু দেশের জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বিভিন্ন সেবা খাতগুলো আছে, এই সেবা খাতগুলো কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা বলতে পারবে সেবা খাতগুলো কি কি? তোমরা কি জানো যে আমাদের এই যে গ্যাস, আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের এই যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি, এরকম বিভিন্ন ধরনের সেবা খাতগুলো আছে। এই সমস্ত খাত থেকে দেশের জাতীয় আয় অন্তর্ভুক্ত হয়, আর এই জাতীয় আয়ে স্বাস্থ্য সেবা খাতের অবদান অনেক গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যাবৎ জাতীয় আয়ে বিভিন্ন খাতগুলো কি কি এবং বিভিন্ন খাতে এই যে খাতগুলোর কি কি অবদান সেটা দেখাইলাম। তোমরা আসলে অবশ্যই তোমরা বিষয়টা খুব ভালো করে জানবে, এবং এই পার্টটি যে আমি যেই ক্লাসটি দেখালাম এই ক্লাসটি দেখে খুব আস্তে আস্তে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে এবং বারবার পড়ার চেষ্টা করবে। কারণ এখানে যেখানে সংখ্যাভিত্তিক বিভিন্ন তথ্য দেওয়া আছে, এগুলো মনে রাখা যদিও একটু কষ্টকর, কিন্তু তারপরও মনে রাখার চেষ্টা করবে এবং ভালোভাবে এই বিষয়টা আয়ত্ত করবে। তো শিক্ষার্থীরা চলো আমরা আজকের পাঠ শেষে কিছু প্রশ্নের উত্তর দিতে পারি কিনা দেখো। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, প্রথমে হচ্ছে জিএনপির পূর্ণরূপ কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে শিক্ষার্থী? এরপরে দেখো জিডিপির পূর্ণরূপ। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ উৎপাদন। 3 নম্বর হচ্ছে 2014 এবং 15 অর্থ বছরে মৎস্য খাতের অবদান কত শতাংশ ছিল? মনে আছে তোমাদের? 3.69%। 2014 এবং 15 অর্থ বছরে শিল্প খাতের অবদান কত ছিল? 20.17%। 5 নম্বর দেখো 2012 এবং 2013 অর্থ বছরে স্বাস্থ্য সেবা খাতের অবদান কত শতাংশ ছিল? 2.45%। আর 2014 এবং 15 অর্থ বছরে মৎস্য খাতের অবদান ছিল 6.51%। শিক্ষার্থীরা অবজেক্টিভের ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কাজে লাগবে, তোমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। তো আমরা পাঠের শেষাংশে চলে আসছি। এবার হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজটুকু দেখো। প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, মাথা পিছু আয় দ্বারা নির্ধারণ করা হয় মানুষের জীবনযাত্রার মান, ব্যাখ্যা করো। আর দ্বিতীয় প্রশ্নটি দেওয়া আছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও শিল্প খাতের অবদান রয়েছে, উক্তিটি বিশ্লেষণ করে। এই দুইটি প্রশ্ন ভালো করে লিখে যখন ক্লাস খোলা হবে তখন আমাদেরকে অবশ্যই দেখাবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পাঠটি খুব ভালো করে পড়বে এবং এই ক্লাসটি ভালো করে দেখে আয়ত্ত করার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি শিক্ষার্থীরা। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো।